আমরা ধারাবাহিকভাবে আপনাদের গ্রামীণ ব্যাংকের সাজেশনের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর সমাধান করে দিচ্ছি। তো স্ক্রিনে দেখেন শুরুতে যে অঙ্কটা রয়েছে, একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি হালি 56 টাকা দরে বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ হয়। খুবই সুন্দর একটা অঙ্ক এটা, এবং এটা বিভিন্ন সময়ে বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু ঘুরে ফিরে এসেছে। তো আমরা যদি অঙ্কটা সলিউশন করি তাহলে আমরা শুরুতে লিখতে পারি যে একজন দোকানদার, যেহেতু বলা হচ্ছে প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয়, তার মানে বলেন তো দেখি 4টা ডিম কিনেছে সে কত টাকায়? 25 টাকায়। তার মানে 4টার দাম 25 টাকা। আচ্ছা বলেন তো একটা ডিমের দাম তাহলে কত? তাহলে 25কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে হয় 4 6 24, তার মানে 6.25 টাকা। তার মানে একটা ডিমের ক্রয় মূল্য কিন্তু এটা। তাহলে একটা ডিমের ক্রয় মূল্য কত? 6 টাকা 25 পয়সা। এবার আসেন, বলা হচ্ছে প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রি করলে। আচ্ছা 2 হালি 56 টাকা বিক্রি করা মানে 8টা ডিমের বিক্রয় মূল্য 56 টাকা। তার মানে আমরা এখানে লিখব যে 8টা বিক্রি করেছে কত টাকা? 56 টাকা। আমি মাঝের কথাগুলো কিন্তু লিখছি না। তাহলে 8টা বিক্রি করেছে কত টাকা? 56 টাকা। তাহলে একটার বিক্রয় মূল্য কত? তাহলে 56কে আমাদের 8 দ্বারা ভাগ করতে হবে। 7 8 56, আমি একবারই করলাম। তাহলে 7 টাকা করে একটার কি মূল্য? বিক্রয় মূল্য। তাহলে এটা হচ্ছে, আমরা বলতে পারি এটা হচ্ছে বিক্রয়। তাহলে ক্রয় করেছে একটায় 6 টাকা 25 পয়সা, বিক্রি করেছে একটা 7 টাকা। তাহলে কয় টাকা লাভ হয়েছে? তার মানে আমরা লাভ ইকুয়াল বলতে পারি 7 টাকা থেকে 6 টাকা 25 পয়সা যদি বাদ দেয়া হয় 0.75, অর্থাৎ 75 পয়সা থাকে আমাদের লাভ প্রত্যেকটা ডিমে। তাহলে এবার বের করতে বলেছে শতকরা কত টাকা লাভ হবে। এবার আমরা কি বের করব? শতকরা লাভ কত সেটা আমরা বের করব। তাহলে শতকরা লাভের হিসাবটা হচ্ছে ক্রয় মূল্য নিচে থাকে এবং লাভটা উপরে থাকে, আর গুণন হয় 100 দ্বারা। নিঃসন্দেহে বিষয়টা জানেন আপনারা যে ক্রয় মূল্য সবসময় নিচেই থাকে, আর ক্ষতি কতটুকু হয়েছে সেটা উপরে দিয়ে ক্ষতি নির্ণয় করি, আর লাভ কতটুকু হয়েছে সেটা উপরে দিয়ে আমরা লাভ নির্ণয় করি। তাহলে আমরা করতে পারি কি, যে এই দশমিক আর এই দশমিক তুলে দিতে পারি। কেন তুলে দেওয়া যায়? তার কারণ হচ্ছে দশমিকের পর 2 ঘর, দশমিকের পর 2 ঘর। তাহলে ফাইনালি উপরে হচ্ছে 75 আর গুণন 100 ইন্টু আকারে এখানে থাকা মানে উপরে থাকা, আর নিচে হচ্ছে 625। তাহলে আমরা যদি কাটাকাটি করি 3 25-এ 75, 25 দ্বারা যদি এটাকে কাটি 25 25 625, আর 25 দ্বারা 100কে কাটলে 4 25-এ 100। তাহলে 4 আর 3 গুণ করলে 3 4-এ কত? 12% আমাদের সঠিক উত্তর। দেখেন সি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের রাইট অপশন। এবার আমরা এটা মুছে দিয়ে পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটার এখানে অপশনগুলো নেই, এবং মূল যে শীটটা ছিল আমার সেই শীটে এই অঙ্কটায় মানে এই যে এই লাইনটা হচ্ছে দেয়া ছিল না, বিধায় আমি নতুন করে সেটা সংযোজন করেছি। খেয়াল করে দেখেন, একটি সোনার গহনার ওজন 16 গ্রাম, এতে সোনা ও তামার অনুপাত 3:1। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত 4:1 হবে? উত্তর ছিল 4 গ্রাম, 6 গ্রাম, আরও দুটো উত্তর ছিল। তো অঙ্কটা কিন্তু সহজ রয়েছে। আমাদের কি দেওয়া আছে সেটা শুরুতে দেখতে হবে, যে মোট যে গহনাটা, তাহলে আমরা লিখতে পারি যে মোট গহনা ইকুয়াল 16 গ্রাম। এটা আমরা লিখলাম। তাহলে বলা হচ্ছে এতে সোনা ও তামার অনুপাত, তাহলে আমরা ধরে নিলাম এসতে সোনা আর টিতে তামা। তাহলে সোনা আর তামার অনুপাত কত? 3:1, তার মানে 3:1। এখন এই যে 3:1 এরা বিভক্ত, তার মানে এই 16 গ্রামের মধ্যে কতটুকু তামা আর কতটুকু সোনা আছে সেটা আমি বের করে নিতে পারি। তো সেটা করার জন্য আমাদের করতে হবে কি, অনুপাতের যোগফল আমাদের নির্ণয় করতে হবে। তো অনুপাতের যোগফল 3 + 1 ইকুয়াল হচ্ছে 4। তাহলে আমরা এবারে বের করব সোনার পরিমাণ, তাই না? আমরা লিখলাম যে সোনার পরিমাণ কতটুকু আছে, মানে এস কতটুকু আছে। তাহলে আমরা লিখব 16 এর অনুপাতের যোগফলটা নিচে, আর সোনা আছে 3, তাহলে 3 হচ্ছে উপরে। আবার আমরা যদি বের করি তামার পরিমাণ, তাহলে তামার পরিমাণ হবে 16 এর নিচে হচ্ছে 4, আর উপরে কত? এই যে তামা হচ্ছে 1 আছে, উপরে আমরা 1 দিয়ে দিলাম। তাহলে এখানে বলেন তো 4 4-এ 16, 3 4-এ 12, আবার 4 4-এ 16, 4 1-এ 4, তার মানে 12 গ্রাম এবং 4 গ্রাম। দেখেন 12 আর 4-এ 16 কিন্তু মিলে গিয়েছে। তাহলে আমরা বলতে পারি যে মূল যে অনুপাত সেটা হচ্ছে 12:4, অর্থাৎ সোনা ছিল 12 গ্রাম আর তামা ছিল 4 গ্রাম। এইভাবে অনুপাতটা কিন্তু 3:1 হয়েছে কাটাকাটি করে। আদতে আমরা এভাবেও বলতে পারি 12:4। এটাকে আমরা বা বলতে পারি, কাটাকাটি করব 4 দ্বারা, তাহলে 3 4-এ 12 আর 4 1-এ 4, তার মানে এই অনুপাত এই অনুপাত কিন্তু সেম। তো বলা হচ্ছে এতে কি পরিমাণ সোনা মেশালে, তার মানে বলেন তো দেখি বর্তমান অনুপাতটা কত? বর্তমান অনুপাতটা উপরে 12, তার নিচে 4,
কারণ কি? কারণ হচ্ছে অনুপাত মানেই ভগ্নাংশ। তাহলে বলেছে কি পরিমাণ সোনা মেশালে, তাহলে সোনা তো 12, তাহলে ধরে নিলাম যে এক্স পরিমাণ সোনা মেশালে অনুপাত হবে 4:1। তার মানে 4:1 মানে উপরে 4 তার নিচে 1, তাই না? তাহলে এইভাবে আমাদের প্রশ্ন মতে বিল্ড আপ করতে হবে। আদতে এই লাইনটাই কিন্তু মূল। তাহলে বা 1 দ্বারা এটাকে গুণ করলে যা আছে তাই, 12 + x = 4, আর 4 গুণ করলে 4 × 4 = 16। তাহলে বা x = ওইদিকে 16, এই 12 এইদিকে গেলে মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে সুতরাং x এর ভ্যালু হচ্ছে 16 থেকে 12 গেলে 4 গ্রাম। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি এই অঙ্কটার সঠিক উত্তর হচ্ছে 4 গ্রাম। এবার আসেন আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। শীটের এর পরের অঙ্কটা দেখেন, আমরা কিন্তু এই অঙ্কটা করে ফেলেছি যেটার সঠিক উত্তর 4 গ্রাম। এবার আমরা 26 নম্বর অঙ্কটা করতে চাই। এটা সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের প্রদর্শক ও জুনিয়র শিক্ষক পদে 7/2/2025 এসেছে, অর্থাৎ সাম্প্রতিক সময়ের একটা প্রশ্ন এটা। তবে এই প্রশ্নটা আগে অনেক পরীক্ষায় কিন্তু এসেছে। তো আমরা অঙ্কটা একটু তুলব। বলা আছে 15 ভাগ 15 গুণন 15, ওকে। আর নিচে কত বলা আছে? নিচে বলা আছে 15 ভাগ 15 এর 15, এটা বলা আছে। অঙ্কর অ্যান্সার রয়েছে 10, 225, 1/225, শুধু 25। তাহলে এই ধরনের অঙ্ক করার সময় আমরা সবসময় ব, এর, ভাগু, জবি এই মানে রুলটা মেনটেন করে চলি, যেটাকে আমরা ইংরেজিতে বলি BODMAS, আমরা বলি বদমাশ রুল, ওকে। মজা করে আমরা বদমাশ রুল বলি। তবে বিতে ব্র্যাকেট, ওতে অব, ডিতে ডিভিশন, এমতে মাল্টিপ্লিকেশন, এতে অ্যাড, আর এসতে সাবস্ট্রাকশন। আদতে বয়ের ভাগু জবি হচ্ছে ব মানে বন্ধনী, বন্ধনী মানে রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। এর মানে এর কাজ, আর ভা মানে ভাগের কাজ। এরপরে গুণ যোগ বিয়োগ সিরিয়াল অনুযায়ী। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এর রয়েছে, তো এর কাজটা আমরা আগে করব। মনে রাখবেন এর মানে হচ্ছে দুই দিকে যা আছে সেটা গুণ করে দেওয়া। তাহলে উপরে আমরা আগে ভাগের কাজ করব। তাহলে 15কে 15 দ্বারা ভাগ করলে হয় 1, গুণন হচ্ছে 15। আর নিচে আসেন আগে এর কাজ করতে হবে, তার মানে 15, এই ভাগ চিহ্ন দিয়ে দিলাম, এর আছে মাঝখানে। তাহলে 15 15 গুণ করলে 225 হয়ে যাচ্ছে। তাহলে ইকুয়াল আসেন উপরে 15 1 15, তার নিচে বলেন তো এবার ভাগ আছে যেহেতু, তার মানে 15 ভাগ চিহ্নটাকে আমি গুণ করে দিলাম। এই 225-এর নিচে 1 আছে, 1 জায়গায় যাবে উপরে, আর 225 আসবে নিচে। তাহলে বলেন তো আমি যদি কাটাকাটি করি, 15 15 কাটলে কত হয়? আমরা যদি কাটাকাটি করি তাহলে 15 আর 15 কাটা যায়, 15 15 আমাদের হয় কিন্তু 225, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন আমরা একটু গুণ করে দেখি আসলে হয় কিনা। 15 5 5 5 5 25-এর 5 হাতে 2, 5 1 5 আর 2 7, এক ঘর ক্রস, 15 1 15। খেয়াল করে দেখেন 5 7 5 12 2, 1 1 2, এই যে 225 হয়ে যাচ্ছে। তার মানে আমরা 15 দ্বারা 225কে কাটলে 15 পাই। তাহলে ইকুয়াল লাইনটা হবে উপরে 15, তার নিচে কি হবে 1/15, 1/15, এটা আমরা দিলাম। তাহলে ইকুয়াল উপরের 15 লিখলাম, এই মূল ভাগটা এটাকে গুণ করে দিলে এই 15টা উপরে চলে যায়, আর এই উপরের একটা নিচে চলে আসে। তাহলে ইকুয়াল 15 15 গুণ করলে 225 হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের সঠিক উত্তর 225। বি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই আমাদের রাইট অপশন। এবার আসেন আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। তো পরেরটাতে কি বলা হচ্ছে দেখেন, বলা হচ্ছে টাকায় 3টি করে আম কিনে টাকায় 2টি করে বিক্রি করলে লাভের শতকরা হার কত? তো এই ধরনের অঙ্ক আমরা শর্টকাট মেথড জানলে মুহূর্তের মধ্যেই কিন্তু করে ফেলতে পারি। কিভাবে সেটা করা সম্ভব? সেটা হচ্ছে যে টাকায় কিনেছে 3টা আর টাকায় বিক্রি করেছে 2টা, তার মানে এটা হচ্ছে ক্রয় আর এটা হচ্ছে বিক্রয়। তার মানে নিঃসন্দেহে লাভ হয়েছে। তার মানে ক্রয় করেছে বেশি আম আর বিক্রয় করেছে কম আম, কিন্তু একই মূল্যে টাকায় টাকায়, তার মানে কত টাকায় সেটা বলা নেই। মনে রাখবেন টাকার ফিগার দুটো যদি সেম থাকে তাহলে আমরা শর্টকাট একটা রুল ফলো করতে পারি, সেটা হচ্ছে লাভ ইকুয়াল ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণন হচ্ছে 100। তাহলে ইকুয়াল কি হবে বলেন তো দেখি, ক্রয় কত 3টি, তাহলে 3 দিলাম, বিক্রয় কত 2, তাহলে দিলাম 2, ভাগ বিক্রয় মানে 2, গুণন হচ্ছে 100। তাহলে ইকুয়াল 3 থেকে 2 গেলে থাকে 1, তার নিচে 2, গুণন হচ্ছে 100। আমরা যদি কাটাকাটি করি 50 2 100, তাহলে 50 1 50, তার মানে 50% হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন 50% কোথায় রয়েছে। আমি যদি একটু মুছে দেই, ডি নাম্বার অপশনে কিন্তু 50% রয়েছে, তাই নিঃসন্দেহে এটাই আমাদের রাইট অপশন। এবার এটা মুছে দিয়ে আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এবারে দেখেন গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের একটা অঙ্ক রয়েছে। এই ধরনের অঙ্ক কিন্তু হচ্ছে
আপনাদের প্রবেশনের অফিসার বা ট্রেনি অফিসার যে পদটা রয়েছে সেই পদে কিন্তু আসার চান্স খুবই কম, কেননা জ্যামিতি থেকে প্রশ্ন আসে না বললেই চলে। তারপরেও অল্প কিছু প্রশ্ন আপনাদের প্র্যাকটিস করে যেতে হবে জ্যামিতি থেকে, যেন আসলে আপনারা করতে পারেন। তো যেহেতু বৃত্ত, তার মানে আমরা আনুমানিক একটা বৃত্ত অঙ্কন করলাম। আচ্ছা বলেন তো এই বৃত্তটার সেন্টার কোনটা? এটা হচ্ছে তার সেন্টার, মানে একেবারে মাঝের পয়েন্টটা। বলেছে বৃত্তের পরিধি কোনটা? এই যে সার্কেলটা, এটা হচ্ছে পরিধি। যে কোনো দুইটি বিন্দুর সংযোজক রেখা, তার মানে যে কোনো ধরলাম আমরা এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট, তাহলে এই দুটো পয়েন্টের সংযোজক রেখা এটা হতে পারে, আবার এটা হতে পারে, আবার এটা হতে পারে, মানে যে কোনো দিক দিয়ে কিন্তু হতে পারে। খেয়াল করে দেখেন, বলা হচ্ছে বৃত্তের পরিধির যে কোনো দুইটি বিন্দুর সংযোগকারী রেখাকে কি বলা হয়? তো এটা কেন্দ্র দিয়ে যাবে সেটা কিন্তু বলা হয়নি, তবে কেন্দ্র দিয়ে যেতেও পারে, নাও যেতে পারে। তো যেহেতু আমরা যে কোনো জায়গা দিয়ে দিতে পারি, সেটাকে আমরা অবশ্যই কি বলবো বলেন তো? অবশ্যই আমরা বলবো যে জ্যা বলা হয়। তার মানে বৃত্তের পরিধির যে কোনো দুইটি বিন্দুর সংযোগকারী রেখাকে কি বলে? জ্যা বলে। কিন্তু যদি বলতো যে বৃত্তের পরিধির যে কোনো দুই প্রান্তের সংযোগকারী রেখা এবং যেটা অবশ্যই আমাদের কেন্দ্র দিয়ে যাবে, সেটাকে আমরা কি বলবো তখন? সেটাকে আমরা তখন বলবো ব্যাস। ঠিক আছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু ব্যাস হবে না, এই প্রশ্নের সঠিক উত্তর হবে জ্যা। মানে প্রশ্নটা যেভাবে করেছে আমাদের উত্তরও সেভাবেই দিতে হবে, যে বৃত্তের পরিধির যে কোনো দুইটি বিন্দুর সংযোগকারী রেখাকে কি বলে? অবশ্যই জ্যা বলে। এটাই হবে আমাদের সঠিক উত্তর। তবে কোথাও কোথাও ব্যাসও দাগানো থাকে, তো মনে রাখবেন ব্যাস দাগানো থাকলে কিন্তু এই প্রশ্নের উত্তরে ব্যাস হচ্ছে রং অ্যান্সার। শুধু কেন্দ্র দিয়ে যেটা যাবে সেটাকেই আমরা বলবো ব্যাস। ঠিক আছে? দুঃখিত, একটা কল এসেছিল, যাই হোক আমি পরে রিসিভ করছি। তো এবার দেখেন আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। এটা দেখেন কি বলা হচ্ছে। বলা হচ্ছে একটি ত্রিভুজের ভূমি ও উচ্চতা যথাক্রমে 3 ও 2 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে একটা ত্রিভুজ বলা হচ্ছে যেহেতু, তাহলে আমরা আনুমানিক একটা ত্রিভুজ অঙ্কন করি। তো এখানেই আমি একটা ত্রিভুজ অঙ্কন করে দেখাচ্ছি। ধরলাম ত্রিভুজের এটা হলো উচ্চতা, আর এখান থেকে এই পর্যন্ত আমি ধরে নিলাম এটা হচ্ছে ভূমি। তো এটা যেহেতু একটা ত্রিভুজ, তার মানে আমাদের তিনটা বাহুকে হচ্ছে একেবারেই ক্লোজ করে দিতে হবে। তো এটা হলো লম্ব, এটা হচ্ছে ভূমি, আমরা আনুমানিক বলতে পারি। তো ভূমি ও লম্ব, তাহলে ভূমি হচ্ছে 3 দিয়ে দিলাম, লম্ব হচ্ছে 2 দিয়ে দিলাম। অতিভুজ কত সেটা বলা নেই, যদি বলতো তাহলে কিন্তু বের করা সম্ভব ছিল। তো একটি ত্রিভুজ, যে ত্রিভুজকে আমরা চাইলে এবিসিও ধরতে পারি। দেখেন আমি ত্রিভুজ অঙ্কন করেছি এবং ক্ষেত্রফলের সূত্রও লিখে রেখেছি। তো যেহেতু বলা হচ্ছে যে একটি ত্রিভুজের ভূমি ও উচ্চতা যথাক্রমে 3 ও 2 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তো মনে রাখবেন যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র যেহেতু বলা নেই যে ত্রিভুজটা কোন ধরনের, তো সেক্ষেত্রে আমরা বলতে সমকোণী ত্রিভুজের সূত্রের হচ্ছে প্রয়োগ করতে পারি, ক্ষেত্রফলের সূত্রটা প্রয়োগ করতে পারি। তাহলে ইকুয়াল, এখানে হাফ আছে, হাফ দিয়ে দিলাম। ভূমি কত? ভূমি হচ্ছে 3, দিয়ে দিলাম 3 ইন্টু উচ্চতা হচ্ছে 2, দিয়ে দিলাম 2। তাহলে কাটাকাটি করব, 2 2 ক্রস, তাহলে 3 1 3। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 3 বর্গ সেন্টিমিটার। মনে রাখতে হবে যেহেতু সেন্টিমিটার দেওয়া আছে, ক্ষেত্রফল যেহেতু আমরা বের করতেছি, সেন্টিমিটার গুণ করলে কি হবে? বর্গ সেন্টিমিটার হবে। ওকে, এই বিষয়টা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে যে আসলে সেন্টিমিটার নাকি মিটার কোনটা দেওয়া আছে। এখানে কিন্তু 3 বর্গ সেন্টিমিটার দেওয়া আছে। আরেকটা অপশনে যদি 3 সেন্টিমিটার দেওয়া থাকতো তাহলে কিন্তু সেটা রং অ্যান্সার হতো, তখন আমাদের 3 বর্গ সেন্টিমিটার এটাকেই দাগাতে হতো। এবং অনেক সময় 3 সেন্টিমিটার শুরুতে দেয় এবং ডি নম্বরে বা সি নম্বরে দিয়ে দিতে পারে 3 বর্গ সেন্টিমিটার। পরীক্ষার হলে কিন্তু এই ধরনের অঙ্কগুলো আপনারা অনেক সময় ভুল করে ফেলেন, এটা একটু খেয়াল রাখবেন। এবার আসেন আমরা পরেরটাতে যাচ্ছি। তো 30 নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে সিরাজ সাহেবের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতন আবার 10% বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হলো? তো মনে রাখবেন যে এই সমস্ত ক্ষেত্রে মানে প্রথমে বেড়েছে এত পার্সেন্ট, তারপরে ওই একই পার্সেন্ট যদি কমে যায় তাহলে তার ক্ষতি হয়। ওকে, তো ক্ষতিটা আমরা কিভাবে বের করি? আমি আগে শর্টকাট মেথডের সাহায্যে আপনাদের দেখাই। সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস উপরে এ বি, তার নিচে হচ্ছে 100 বা 100। ঠিক আছে? তো এই সূত্রের সাহায্যে প্রথমটা হচ্ছে যেহেতু বাড়ানো হয়েছে এর মান, তার মানে এ ইকুয়াল টু +10 বলতে পারি। আর যেহেতু পরেরটা আবার হচ্ছে প্রথমটা কমানো হয়েছে, তার মানে প্রথমটাই -10 এবং পরে আবার বাড়ানো হয়েছে, তার মানে পরেরটা +10, তার মানে বি এর মান হচ্ছে +10। তাহলে এর মান -10, বি এর মান +10 আমরা বসাই দিব। তাহলে এ হচ্ছে -10 প্লাস বি হচ্ছে +10 প্লাস উপরে এ হচ্ছে -10 ইন্টু বি হচ্ছে +10। ওকে, বসাই দিলাম, নিচে হচ্ছে 100। তাহলে +10 -10 ক্রস হচ্ছে, এবার প্লাসে মাইনাসে মাইনাস, 10 10 উপরে 100, তার নিচেও হচ্ছে 100 100 100 ক্রস করলে কত হয়? মানে হচ্ছে -1। তাহলে 1% কি
কমানো হয়েছে। তাহলে নিঃসন্দেহে যেহেতু মাইনাস মানে কমানো হয়েছে বা ক্ষতি হয়েছে, তার মানে 1% হচ্ছে আমাদের সঠিক উত্তর। যেহেতু ক্ষতি হলো বলা হচ্ছে কতটুকু ক্ষতি হলো, তার মানে আমাদের 1% ক্ষতি হলো। এবার আসেন পরের অঙ্কটাতে আমরা চলে যাচ্ছি। তো পরেরটা দেখেন, 31 নম্বর যে অঙ্কটা আছে কি বলা হচ্ছে, 1 হইতে 100 পর্যন্ত সংখ্যার যোগফল কত। তো এই অঙ্কটা বের করার জন্য আমরা শর্টকাট মেথড জানি। শর্টকাট মেথডটা কি? শর্টকাট মেথড হচ্ছে এইটা সংখ্যার অর্ধেক প্রথমে আমি লিখব যা আছে, যদি সংখ্যাগুলো সিরিয়ালি হয় তাহলে অর্ধেক লেখার পর একে গুণ করব আমরা এই প্রথম সংখ্যার শেষ সংখ্যা যোগ করে যত হবে তত দিয়ে। তাহলে 100 আর 1 গুণ করলে মানে যোগ করলে কত হয়? 101। তাহলে আমরা লিখে দেবো 101। তাহলে এই দুটো গুণ করলে আমাদের হবে 50 একে 50, আবার 50 একে 50। তার মানে 5050 হচ্ছে সঠিক উত্তর। কোথায় রয়েছে? সি নম্বর অপশনে। তবে এটা যদি আপনি ডিটেলস মেথডে করতে যাইতেন তাহলে সেক্ষেত্রে এই an ইন্টু n+1/2 এই সূত্রটা সমষ্টির আমরা চাইলে প্রয়োগ করে দিতে পারতাম। এখানে যেহেতু সংখ্যাগুলো ধারাবাহিকভাবে আছে তাই n এর মান হচ্ছে 100। তাহলে 100 ইন্টু 100 যোগ 1 আমরা এভাবেও করতে পারতাম, 100 ইন্টু 100 যোগ 1 ভাগ হচ্ছে 2। তাহলে যদি আমি কাটাকাটি করি 50 দুগুণ 100, তাহলে 50 গুণন 100 আর 1 গুণ করলে 100 যোগ করলে 101 হয়, আর এই দুটো গুণ করলে কত হয়? 5050। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি সি নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের রাইট অপশন। এবং এর পরের লেকচারে আমরা ধারাবাহিকভাবে বাকি অঙ্কগুলো কিন্তু আপনাদের করে দেব। তো আজকের লেকচারটা এই পর্যন্তই, দেখা হবে পরের লেকচারে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কাছে যদি আপনারা অনলাইনে চাকরির ম্যাথ শিখতে চান তাহলে অবশ্যই 01642702760 এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।